আপনার হাতে সব কাগজপত্র ঠিক আছে। পাসপোর্ট অফিসে সারাদিন দৌড়ঝাঁপ করলেন। আর শেষে কেউ বলল কাজ হবে তবে একটু খরচা লাগবে। জমির কাগজ করতে গিয়েও এমন, হাসপাতালে ভর্তি হতে গেলেও এমন, এমনকি স্কুলের বাচ্চাকে ভর্তি করাতেও। আমরা যেন এমন একটি দেশে বসবাস করি যেখানে নিয়ম মেনে চলা মানুষকে অতিরিক্ত টাকা দিতে হয়। আর খবরের কাগজ খুললেই দেখি হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। তখন মনে হয় এটাই কি আমাদের নিয়তি? না বন্ধুরা, এটা আমাদের ভাগ্য নয়, এটা বদলানো যায়। দুর্নীতি কোনো জন্মগত অভিশাপ নয়, বরং ভাঙার মতো একটি অভ্যাস। টেন্ডারিং, ডিজিটাল লেনদেন, অনলাইন ডাটাবেস এসব ইতিমধ্যেই দেখিয়েছে স্বচ্ছতা সম্ভব। তাহলে পুরো দেশ কি দুর্নীতিমুক্ত হতে পারবে না? পারবে, যদি আমরা চুপচাপ ভুক্তভোগী হয়ে না থেকে পরিবর্তনের অংশ হতে চাই। এই ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেব যে কি করলে কালো টাকা ও দুর্নীতি বন্ধ করা সম্ভব। আসুন এবার আমরা জেনে নেই কালো টাকা এবং এর উৎসই বা কোথায়। কালো টাকা হলো সেই অর্থ যার উপর কর দেয়া হয় না। বাংলাদেশে খুব অল্প মানুষ নিয়মিত কর দেয়, অথচ অনেকেই আয় করছে কিন্তু কর দেয় না। কারণ মানুষ সরকারের উপর ভরসা করে না। তারা ভাবে আমরা যে কর দিচ্ছি সেটা উন্নয়নের কাজে লাগছে না, বরং অপচয় হচ্ছে। তাই সরকারের উচিত প্রতিটি টাকার সঠিক ব্যবহার দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করা। যদি মানুষ বুঝতে পারে তাদের টাকার প্রতি অংশ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, রাস্তা বানাতে খরচ হচ্ছে, হাসপাতালের ওষুধ কিনতে হচ্ছে, শিক্ষায় কাজে লাগছে, তাহলে তারা বিশ্বাস করবে। আর বিশ্বাস হলে মানুষ নিজেরাই কর দিতে চাইবে, কর ফাঁকি দিবে না। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে 2023-24 অর্থ বছরে প্রথম 6 মাসে 10,200 কোটি টাকার বেশি অপ্রদর্শিত আয়ের মধ্যে কর দেওয়া হয়েছে মাত্র 950 কোটি টাকায়। বাকি 9,250 কোটি টাকার কোনো বৈধ হিসাব নেই। আরো অবাক করা তথ্য হলো শুধু 2015 সালেই প্রায় $6 বিলিয়ন বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এমনকি 2006-07 সালে সরকার 32,000 মানুষকে প্রায় 10,000 কোটি টাকার সাদা করার সুযোগ দিয়েছিল। এত বিশাল অঙ্কের টাকা যদি সত্যি উন্নয়নের কাজে লাগতো তবে আমাদের দেশের চেহারা পুরোই বদলে যেত, তাই না? চলুন এবার আমরা দেখি দুর্নীতি আসলে কি আর এর ভয়াবহ প্রভাব কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে ছড়িয়ে পড়ছে। দুর্নীতি হলো অন্যায় সুবিধা দেয়া এবং নেয়া, যেখানে নিয়ম মেনে কাজ হওয়ার কথা সেখানে ঘুষ, সুপারিশ ও ক্ষমতা খাটিয়ে নিজের কাজ আদায় করতে মানুষ দুর্নীতি করে। এর ফলে যে টাকা দিয়ে রাস্তায়, স্কুল, হসপিটাল উন্নয়ন হওয়ার কথা সেখানে টাকা গায়েব হয়ে যায়, উন্নয়ন থেমে যায়, বিনিয়োগ কমে, গরিব মানুষ আরো গরিব হয়। বাস্তবে আমরা প্রতিদিনই এর প্রভাব দেখি। মেধাবী যুবক ঘুষ না দিয়ে সে চাকরি হারায়, আবার অন্যদিকে অযোগ্য কেউ টাকা দিয়ে চাকরি পেয়ে যায়। সরকারি হসপিটালের ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়, ফলে গরিব রোগীরা আর ওষুধ পায় না। আবার কম টাকায় খারাপ রাস্তা নির্মাণ করা হয়, কারণ দুর্নীতির কারণে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়। স্কুল ভর্তি, সরকারি সেবাতেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। মানুষ অন্যায়ভাবে সুবিধা নিচ্ছে। সবচেয়ে ভয়ানক দিক হলো দুর্নীতি মানুষের সততাকে ধ্বংস করে দেয়। সবাই ভাবে সবাই তো করছে, তাহলে আমি করলে ক্ষতি কি? এই মানসিকতা জাতিকে ভেতর থেকে দুর্বল করে দেয়। বাংলাদেশে দুর্নীতির কথা উঠলেই অনেকে বলে যে আইন আছে, সংস্থা আছে, তবুও পরিবর্তন হয় না কেন? আজ আমরা খুঁজে বের করব দুর্নীতির আসল কারণ। প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব। বাংলাদেশে মানুষ বিশ্বাস করে রাজনীতি আর প্রশাসনের বড় অংশই দুর্নীতির সাথে জড়িত। তাই কারো বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটা অনেক সময় রাজনৈতিক হিংসে মনে হয়। এতে আসল অপরাধীরা প্রায় সময় পার পেয়ে যায়। দ্বিতীয়, আমরা বলতে পারি যে বিচার ব্যবস্থার দুর্বলতা দুর্নীতির একটি অন্যতম কারণ। দুর্নীতি দমন কমিশন আছে, তদন্ত সংস্থা আছে, কিন্তু মামলা শেষ হতে বছরের পর বছর কেটে যায়। প্রভাবশালী আসামির বিচার ঝুলে থাকে, শাস্তি না হলে অপরাধীরা আরো সাহসী হয়। তৃতীয়ত, জবাবদিহিতার অভাবে সরকারি অফিসে বাজেটের হিসাব পরিষ্কার নয়, তদারকি দুর্বল, আর জটিল নিয়মের আড়ালে অনিয়ম লুকিয়ে থাকে। কাগজে নিয়ম আছে কিন্তু বাস্তবে আসলে কোনো কাজ হয় না। চতুর্থত, কর ও কালো টাকা এবং কর আদায়ে ঝামেলা এবং কালো টাকার পাহাড় দুর্নীতিকে শক্ত করে রেখেছে। অর্থনীতি চাপের মধ্যে পড়েছে কিন্তু কালো টাকার মালিকরা পার পেয়ে যাচ্ছে। পঞ্চমত, বলা যায় জনগণের অংশগ্রহণ কম। অনেকে ভাবে আমি বললে কি হবে, কেউ তো আর বলছে না, কেউ আবার ভয় পায়। তাই দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামাজিক চাপও তৈরি করা সম্ভব হচ্ছে না। অথচ জনগণের চাপ ছাড়া কোনো পরিবর্তন আসবে না। প্রতি বছর আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করে দুর্নীতি ধারণা সূচক বা সিপিআই। এই সূচকে দেখা যায় কোন দেশে সরকারি পর্যায়ে দুর্নীতির ধারণা কতটা। স্কোর করা হয় 0 থেকে 100 পর্যন্ত, যেখানে 100 মানে দুর্নীতিমুক্ত আর 0 মানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিমুক্ত দেশের শীর্ষে রয়েছে এমন কিছু দেশ হলো ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে সবচেয়ে বেশি নিচের দিকে আছে সাউথ সুদান, সোমালিয়া, ভেনিজুয়েলা, সিরিয়া এবং নানা দেশ। 2024 সালে বাংলাদেশের স্কোর 24, যা গত বছর 25 থেকে একটু নিচে নেমে এসেছে। এতে আমাদের দেশের অবস্থান একটু উপরে উঠেছে, মানে 147তম থেকে 143তম অবস্থানে এসেছে মোট 180টি দেশের মধ্যে। কিন্তু স্কোর কমেছে মানে বাস্তবে দুর্নীতি কমেনি। গত 10 বছর ধরে বাংলাদেশের স্কোর 25 থেকে 28-এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এটি আমাদের জন্য
অবশ্যই চিন্তার বিষয়। তাহলে সমাধান কি? প্রথমত আইনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। দ্বিতীয়ত দুর্নীতি দমন সংস্থাকে প্রভাবমুক্ত করতে হবে। আর সবচেয়ে বড় কথা জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কাগজে কলমে আইন থাকলেই হবে না, রাজনৈতিক ইচ্ছা না থাকলে দুর্নীতি কখনোই কমানো সম্ভব নয়। দুর্নীতি কমাতে কি কি করতে হবে এখন আমরা সেই পয়েন্টগুলো এক এক করে আমরা এখানে দেখব। চলুন এবার আমরা কথা বলি শিক্ষা আর নৈতিকতা নিয়ে, যা একসঙ্গে ছিল গভীরভাবে যুক্ত কিন্তু আজ অনেকটাই হারিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন স্কুলে দাঁড়িয়ে শুধু বই নয় জীবনের পাঠও শিখতাম। শিক্ষক ছিলেন আমাদের সম্মানের প্রতীক, পরিবার ছিল নৈতিকতার প্রথম বিদ্যালয়। কিন্তু আজ সেই চিত্র বদলে গেছে। মানুষ ভাবে শিক্ষা মানেই ডিগ্রি আর চাকরি, নৈতিকতা যেন গৌণ হয়ে গেছে। পরিবারে যদি বাবা মা মিথ্যা বলেন বা অন্যায় সুবিধা নেন শিশু সেটাই শিখে। রাজনীতিতে যখন ক্ষমতা দল দুর্নীতিতে জড়িয়ে পড়ে তখন সাধারণ মানুষও ভাবে এটাই স্বাভাবিক। শিক্ষা ব্যবস্থাতেও নৈতিকতার শিক্ষা হারিয়ে গেছে। পরীক্ষায় আর সার্টিফিকেটের দৌড়ে আমরা ভুলে যাচ্ছি ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি উদ্দেশ্য হতে হবে মানুষকে সৎভাবে গড়ে তোলা। দুর্নীতি দমন করতে প্রযুক্তির ব্যবহারও লাগবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে এমন এক অস্ত্র আছে যা ঘোষের টেবিলের উল্টে দিতে পারে। আপনি বিশ্বাস করবেন এই যন্ত্রটি কি? এই অস্ত্র হচ্ছে বুলেটের চেয়েও বেশি শক্তিশালী। কাগজপত্রের লম্বা লাইন, খরচ এসব থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়। অস্ত্রটির নাম হলো প্রযুক্তি। বাংলাদেশে ইতিমধ্যে তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাই। সরকারি সেবা ধীরে ধীরে ডিজিটালাইজেশন হচ্ছে। অনলাইনে পাসপোর্টের আবেদন, ট্যাক্স ফাইলিং, কোর্ট সিস্টেম, এমনকি ঘরে বসে জন্ম নিবন্ধন করা যায়। দরজায় দরজায় ঘোরা, ফাইলে গিয়ে দিয়ে ঘুষ দেওয়া এসব আর সুযোগ কমে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন 339 হটলাইন আর অনলাইনে অভিযোগ প্ল্যাটফর্ম মানুষকে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ দিয়েছে। আগে যে ঘটনা প্রকাশ পেত না এখন তার প্রমাণ সহ রিপোর্ট করা যায়। প্রযুক্তি দুর্নীতির বিরুদ্ধে আমাদের বড় অস্ত্র হতে পারে, কিন্তু এটা একা লড়াই করে জিততে পারবে না। দক্ষ জনশক্তি, নিরাপত্তা কাঠামো আর জনগণের কে দুর্নীতির বিরুদ্ধে অংশগ্রহণের উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ভাবুন তো যদি দুর্নীতির বিরুদ্ধে আইন এত শক্তিশালী হতো, কেউ ঘুষ নিতেই সাহস পেত না, তাহলে দেশটা কেমন হতো? মানুষ শাস্তির ভয়ে এবং জবাবদিহিতার ভয়ে শেষ থাকতো। বাংলাদেশে 2004 সালে তৈরি হয় দুর্নীতি দমন কমিশন, সংক্ষেপে দুদক। কাগজে কলমে দুদকের অনেক ক্ষমতা আছে, তদন্ত করা, মামলা করা, এমনকি শাস্তি দেওয়া পর্যন্ত তাদের ক্ষমতা আছে। কিন্তু বাস্তবে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক জটিলতা আর ধীরে ধীরে বিচার ব্যবস্থার কারণে এই আইন দুর্বল হয়ে পড়ে। 2007-08 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদককে শক্তিশালী করা হয়েছিল, বড় অভিযানও চালানো হয়েছিল। আজও দুদকের হটলাইন, ওয়েবসাইট, ফেসবুক পেজ সবই চালু আছে, সবই চলছে। প্রশ্ন হলো এসব থাকার পরও কেন পরিবর্তন আসছে না? আসল কথা হলো আইন তখনই শক্তিশালী হয় যখন তা সবার জন্য সমানভাবে কার্যকর করা হয়। শুধু সরকার মানুষের জন্য নয়, ক্ষমতাধরদের বিরুদ্ধেও এই আইন সমানভাবে কাজ করতে হবে। দুর্নীতি দমনে সাধারণ মানুষের কি কি করণীয়? দেশ বদলাবে কে, সরকার নাকি আমরা? আসল কথা হলো পরিবর্তনের শুরু হয় সচেতন নাগরিকের হাত ধরেই। শুধু আইন করলেই দুর্নীতি যাবে না। দুর্নীতি তখনই যাবে যখন আমরা নিজেদের ভেতর থেকে ঘুষকে না বলতে শিখি। যখন সাধারণ মানুষ অভিযোগ করবে, স্বচ্ছতা চাইবে আর অন্যায় মানবে না, তখনই আসলে বদল আসবে। পরিবার, ধর্মীয় নেতা, সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, মিডিয়া সবাই যখন সামনে এগিয়ে আসবে, সামাজিক সংগঠন মানুষের সহায়তা এগিয়ে আসবে। নারীরা তুলনামূলকভাবে সৎ কাজ করে, তাই তাদেরও সম্পৃক্ত করতে হবে এসবের মধ্যে। স্কুল কলেজে সততা সংঘ, নৈতিক শিক্ষা ক্লাব এসবের মাধ্যমে তরুণদের প্রস্তুত করতে হবে। ইতিমধ্যে দুদক অনলাইনে অভিযোগ নেয়া, গণসচেতনতা কর্মসূচি চালু করেছে। এই ছোট ছোট উদ্যোগগুলো মিলেই একসময় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ হাঁটবে। বিদেশে পাচার হওয়া টাকা নিয়ে আমরা প্রায় সময় বিভিন্ন নিউজ দেখি। বিদেশে পাচার হওয়া টাকা কি ফেরানো সম্ভব? হসপিটালে রোগী শুয়ে আছে মেঝেতে, স্কুলে মানসম্মত শিক্ষা নেই, আর আমাদের হাজার হাজার কোটি টাকা পড়ে আছে বিদেশের ব্যাংকে। ভাবুন তো এই টাকায় কত হসপিটাল, স্কুল, রাস্তা বানানো যেত, কিন্তু টাকা যাচ্ছে দেশের বাইরে। কিভাবে? ঘুষ, কর ফাঁকি, ভুয়া ইনভয়েস, অবৈধ ব্যবসা সব মিলে তৈরি হচ্ছে কালো টাকা, আর সেখান থেকেই শুরু হয় পাচার। গবেষণায় দেখা গেছে শুধু 2015 সালেই প্রায় $6 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশ থেকে, অর্থাৎ 50,000 কোটি টাকারও বেশি। কারা করে এইসব? বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা, এমনকি তাদের পরিবারও এর সাথে জড়িত। অফশোর ব্যাংক, শেল কোম্পানি, গোপন অ্যাকাউন্ট সবই ব্যবহার করা হয়। পানামা পেপারসের কেলেঙ্কারি তো বাংলাদেশের নাম এসেছে কয়েকবার। প্রশ্ন হলো এই টাকা কি ফেরানো সম্ভব? সরকার চেষ্টা করছে সুইস ব্যাংক থেকে তথ্য আনার, বিদেশি দেশের সাথে চুক্তি করার, কিন্তু সমস্যা হলো প্রমাণ ছাড়া টাকা ফেরানো যায় না, আর পাচারকারীরা সেই প্রমাণ আড়াল করে রাখে। তবুও আশা আছে। আন্তর্জাতিক সহযোগিতা,
তথ্য বিনিময়, উন্নত প্রযুক্তি এসব কাজে লাগালে টাকা ফেরানো সম্ভব। তবে শুধু আইন নয়, দরকার রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা আর জনগণের চাপ। এটা শুধু সরকারের দায়িত্ব নয়, জনগণ যদি ঘোষ না দেয়, মিডিয়া যদি চাপ ধরে রাখে আর সবাই মিলে সচেতন হয়, তাহলেই পাচার রোধ করা সম্ভব। যখন আমরা ঘোষকে না বলি, অন্যায়ের সামনে নীরব না থাকি আর প্রতিদিনের কাজে সততাকে বেছে নেই, তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়। হয়তো প্রথমে ফল তেমন চোখে পড়বে না, কিন্তু ধীরে ধীরে এই ছোট ছোট কাজই একদিন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তুলবে। যদি প্রতিদিন মানুষ নিজের অবস্থান থেকে সৎ থাকার চেষ্টা করে, তাহলে অফিস, স্কুল, হসপিটাল, বাজার সব জায়গাতেই বদল আসবে, পরিবর্তন আসবে। কারণ দুর্নীতির শেকড় যত গভীরই হোক, মানুষের ইচ্ছা শক্তির চেয়ে বড় কোনো শক্তি আর নেই। তাই আজ থেকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি, নিজেকে বদলাবো, অন্যায়ের সাথে আপোষ করব না এবং একসাথে গড়ে তুলবো এমন একটি বাংলাদেশ যেটা নিয়ে আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারবে, এটাই আমাদের বাংলাদেশ। ধন্যবাদ।